নমস্কার, আমি শক্তিক। কুইটজেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। কুইটজেল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন শেষ সাক্ষী। গল্প রচনায় সুনি। আপনাদের জন্য একটি বিশেষ বার্তা। এবার আপনারাও আপনাদের লেখা গল্প আমাদের পাঠাতে পারেন। বাছাই করা গল্প আমরা আমাদের চ্যানেলে অডিও বুক হিসেবে প্রেজেন্ট করব। পোস্টার এবং ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডি quitzelfilms@gmail.com এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুরু হচ্ছে শেষ সাক্ষী। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় দাঁড়িয়ে আছে বিশাল তিনতলা প্রাসাদ, সেন ম্যানশন। কলকাতার অন্যতম ধনী ব্যবসায়ী অরিন্দম সেন ছিলেন সেন ম্যানশনের মালিক। কিন্তু সেই রাতের প্রবল বৃষ্টিতে বাড়িটার চারপাশে যেন অদ্ভুত এক অশুভ নীরবতা নেমে এসেছিল। ঘটনা ফিরে যায় 1 সপ্তাহ আগে। রাতে ঘরের মাঝখানে পড়ে আছে এক মৃতদেহ। তিনি অরিন্দম সেন। চোখ খোলা, মুখে যন্ত্রণার ছাপ, তার হাত টেবিলের দিকে বাড়ানো। মনে হচ্ছে মৃত্যুর আগে সে কিছু ধরতে চেয়েছিল। ডাইনিং টেবিলের ওপর শুধুমাত্র একটা প্লেট। পরদিন সকালে হরিদাস অরিন্দমের জন্য চা করতে আসে। ঠিক তখনই অরিন্দমের মৃতদেহ পড়ে থাকতে দেখে। হরিদাস তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ছোট দাদা বাবু, এদিকে তাড়াতাড়ি আসুন। বড় দাদা বাবুর কি হয়েছে, কোনো সাড়া দিচ্ছেন না? ঋষভ তাড়াতাড়ি ঘর থেকে নেমে ডাইনিং টেবিলের কাছে আসে। তারপর সে অরিন্দমের নার্ভ পরীক্ষা করে। দেখা যায় তিনি মৃত। ঋষভ কান্নায় ভেঙে পড়ে। বাবা, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে গেলে? চোখ খোলো, চোখ খোলো বাবা। ও বাবা। অনেকক্ষণ কেটে গেছে। ঋষভের বাবাকে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। তার বাবার মৃত্যু তার স্বাভাবিক বলে মনে হয়নি। তাই মৃত্যুর সত্যতা যাচাইয়ের জন্য ঋষভ ডিটেকটিভ ঋত্বিক চৌধুরীকে খবর দিলেন। কিছুক্ষণের মধ্যেই ঋত্বিক চৌধুরী তার বাড়িতে উপস্থিত হলেন। স্যার, আমার বাবা অর্থাৎ অরিন্দম সেনের গতকাল রাতে মৃত্যু হয়। এই মৃত্যুটা আমার কাছে স্বাভাবিক মনে হলো না। আমার মনে হয় কেউ আমার বাবাকে খুন করেছে। ঋত্বিক অরিন্দম সেনের লাশ পড়ে থাকা জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ করে কিছু একটা ভাবেন। তারপর বলেন, গতকাল মিস্টার সেন মারা যাওয়ার আগে কি ঘটেছিল এই বাড়িতে? কাল রাতে বাবার সাথে একটা গাড়ি কেনা নিয়ে কথা কাটাকাটি হয়। তারপর আমি আমার ঘরে চলে যাই, বাবাও বাবার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর বাবা ডাইনিং টেবিলে খেতে আসে। আমি দেরি করেছিলাম বলে বাবা আমার জন্য অপেক্ষা করছিল। আমার খাওয়ার একটুও ইচ্ছে ছিল না, তাই জল খেয়ে দুপুরে চলে আসি। তারপর কি ঘটেছিল আমি জানি না স্যার। ভেরি স্ট্রেঞ্জ। একটা গাড়ি কেনা নিয়ে মিস্টার সেন আত্মহত্যা করবে? না স্যার, এটা খুন। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন ঋষভ বাবু? এর আগেও অনেকবার বাবার সাথে টুকটাক কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু এরকম বাবা করেনি কখনো। আচ্ছা, মিস্টার সেনকে যখন মৃত অবস্থায় দেখেছিলেন, তার অঙ্গ বা মুখের ভঙ্গিমা কোনো দিকে ইশারা করছিল কি? না স্যার, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না। ঋষভ কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, স্যার স্যার আমার ওই মুহূর্তে একটা ঘটনার কথা মনে পড়েছে। ঋষভ একটু ইতস্তত করে বলল, হরিদাস সকালে বাবাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে আমাকে ডাক দেয়। আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি। তখন বাবার চোখ খোলা ছিল, মুখে যন্ত্রণার আর্তনাদ। আর সবচেয়ে বেশি অবাক করার ছিল যে তার হাত টেবিলের দিকে বাড়ানো। আমি টেবিলে দেখলাম প্লেট ছাড়া আর কিছু ছিল না। 1 সেকেন্ড, এই হরিদাসকে? হরিদাস হলো আমাদের বাড়ির কাজের লোক। হরিদাসই রাতে বাবাকে খেতে দিয়ে বাড়ি চলে গেছিল। কাল সকালে বাবার জন্য চা করতে গিয়ে
বাবাকে ওরকম অবস্থায় ডাইনিং টেবিলের কাছে পড়ে থাকতে দেখে আমায় জানায়। স্যার, এই কেসটা না মনে হচ্ছে খুবই জটিল। এই হরিদাস কিছু করে দেয়নি তো? সুব্রত, আমাদের কাছে এখনও কোনো প্রমাণ নেই, তাই কোনো আইনি পদক্ষেপ নিতে পারবো না। আচ্ছা ঋষভবাবু, আপনারা ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে? না স্যার, আমি, আমার বাবা আর আমাদের কাজের লোক হরিদাসই থাকি। তাও হরিদাস সকাল 6টায় আসতো, সারাদিন আমাদের বাড়িতে কাজ করতো আর রাত 10টায় এসে বাড়ি ফিরে যেত। এই হরিদাসের ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা দিতে পারবেন? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। সুব্রত, হরিদাসের ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা নোট ডাউন করো। কুণাল, তুমি এই পুরো বাড়িটি তল্লাশি করো, বিশেষ করে মিস্টার সেনের ঘরটা। কোনায় কোনায় তল্লাশি নাও। ইয়েস স্যার। ঋষভবাবু, আপনার বাবা কি ব্যক্তিগত বা ব্যবসায়িক দিক থেকে কোনো অশান্তিতে ভুগছিলেন? না স্যার, তেমন কিছু হয়নি। বাবাকে দেখে যথেষ্ট হাসি খুশি মনে হয়েছিল, আর আমাদের ব্যবসাও উন্নতি করছে। ওকে। কুণাল সারা ঘর তল্লাশি করে ফিরে আসলো। স্যার, সারা বাড়ি খুঁজলাম, কিছু প্রমাণ পেলাম না, শুধু অরিন্দম সেনের ঘর থেকেই ফোনটা পেয়েছি। বেশ, তাহলে এই ফোনে বিগত এক সপ্তাহে যত কল অরিন্দমবাবু করেছেন পুরো কল লিস্ট আমার চাই কুণাল। এখনই কল লিস্ট চেক করো। ঋষভবাবু, হরিদাস এখন কোথায়? হরিদাস কাল বাবার সৎকারের পরে বাড়ি গেছিল। আজ সকালে ফোন করে বলল শরীর খারাপ, কাজে আসতে পারবে না, তাই ছুটি নিয়েছে। মিস্টার সেনের কি কোনোদিন গ্যাস বা অম্বলের সমস্যা ছিল? না স্যার। ঋত্বিক চৌধুরী ডাইনিং টেবিলের কাছে যায়, যেখানে গতকাল রাতে অরিন্দম সেন খেতে বসেছিলেন। ঋত্বিক চৌধুরী গতকাল রাতের খাবারের প্লেটটা একই জায়গায় পড়ে থাকতে দেখে। প্লেটের ওপর কোনো খাবার ছিল না, শুধু পড়েছিল একটা ভাত। সুব্রত, হ্যাঁ স্যার। আমার মনে হয় আমরা সঠিক দিকেই এগোচ্ছি। এখনই এই এক টুকরো ভাত ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। ঋষভবাবু, আপনি চিন্তা করবেন না, আমরা অরিন্দম সেনের খুনিকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আপনি নিশ্চিন্তে থাকুন। তো আজ আমরা আসি, কাল আপনার বাড়িতে আবার আসব। কোনো অসুবিধা হলে কিন্তু আমাদের ফোন করবেন। পরদিন সকালে ঋত্বিক চৌধুরী, সহকারী সুব্রত এবং কুণাল ঋষভের বাড়িতে আসে। আপনার বাবার পোস্টমর্টমের রিপোর্টটা একটু দিন তো। হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি। ঋষভ তার ঘর থেকে অরিন্দম সেনের পোস্টমর্টেমের রিপোর্ট এনে ঋত্বিক চৌধুরীর হাতে দেয়। আপনার বাবার পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে তার শরীরে বিষ পাওয়া গেছে। আর আমরা অরিন্দম সেনের খাওয়ায় যে ভাতের টুকরোটি পরীক্ষা করার জন্য নিয়ে গেছিলাম, সেই ভাতের টুকরোতেও বিষ মেশানো ছিল। অরিন্দম সেনের মৃত্যু হয়েছে এই বিষের কারণেই। এটি এমন এক বিরল বিষ যা বিদেশেই পাওয়া সম্ভব। সেদিন রাতে হরিদাস বাবাকে ভাত দিয়েছিল, তাহলে হরিদাস করেছে। কিন্তু হরিদাস এমনটা করলই বা কেন? ঋত্বিক চৌধুরীর এতক্ষণে সিসিটিভির দিকে খেয়াল পড়ল। ঋষভবাবু, এই সিসিটিভিটা কি চলে? হ্যাঁ চলে। সেই রাতের ফুটেজটা কি দেখতে পাবো? নিশ্চয়ই স্যার। ফুটেজে দেখা যায় সেদিন বৃষ্টি ঝড়জলের রাতে অরিন্দম সেন তার ছেলে ঋষভের জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছিল। ঋষভ তার ঘর থেকে ডাইনিং টেবিলের কাছে আসে, তখনই টেকনোলজিক্যাল সমস্যার কারণে সিসিটিভি বন্ধ হয়ে যায়। এ কি, সিসিটিভি বন্ধ হয়ে গেল কেন? সিসিটিভিটার টেকনিক্যাল সমস্যা ছিল অনেক দিন ধরে, আর সেদিন ঝড় বজ্রপাতের জন্য হয়তো বন্ধ হয়ে গেছে। সুব্রত, কুণাল, এখনই এই বাড়ির কাজের লোক হরিদাসের বাড়ি চলো, জিজ্ঞাসাবাদ করতে হবে। যেতে যেতে ঋত্বিক চৌধুরীর সহকারী অফিসারকে বলে, কুণাল, তুমি এই অরিন্দম সেনের ছেলে ঋষভ সেনের দিকে লক্ষ্য রেখো তো, কোথাও যেন পালাতে না পারে। তার উপর আমার প্রথম দিন থেকে সন্দেহ হচ্ছে। ঠিক আছে স্যার, আমি কিছু অফিসারকে বলে দিচ্ছি নজর রাখার জন্য। আচ্ছা সুব্রত, তোমাকে আমি কল লিস্ট বের করতে বলেছিলাম, কাজটা কত দূর এগোলো? এই তো স্যার, কিছুক্ষণের মধ্যেই ডিটেলস পেয়ে যাবেন। গুড, চলো এবার।
ইন্সপেক্টররা হরিদাসের বাড়িতে পৌঁছায়। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে আপনারা? আমরা ডিটেকটিভ এজেন্সি থেকে এসেছি। আমি ইন্সপেক্টর ঋত্বিক চৌধুরী। সুব্রত, কুণাল, এই হরিদাসকে নিয়ে চল অফিসে। হরিদাসকে নিয়ে তারা ডিটেকটিভ এজেন্সিতে পৌঁছালো। এবার বলুন, আপনি অরিন্দম সেনকে খুন কেন করলেন? কি বলছেন সাহেব? আমি বড় দাদাবাবুকে খুন করব কেন? আমি তো নিজের জেঠুর মতো বড় দাদাবাবুকে ভালোবাসতাম। ও বাড়িতে আমি 10 বছর ধরে কাজ করছি। ছি ছি, এমন কাজ করার কথা তো আমি ভাবতেও পারি না। আপনি নিজে থেকে সব সত্যিটা বলবেন নাকি লাঠি মেরে সত্যিটা বের করতে হবে? সাহেব, বিশ্বাস করুন, সেদিন রাত্রে বড় দাদাবাবুকে খেতে দিয়ে বৃষ্টির মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। ঠিক তখনই সুব্রত হাজির হলো। স্যার, অরিন্দমবাবুর কল লিস্টটা পাওয়া গেছে। আর কল লিস্টে সব থেকে বেশি যার কল আছে সেটা হলো মৃণাল নামে এক ভদ্রলোকের। তিনি এই সপ্তাহে 23 বার ফোন করেছিলেন অরিন্দমবাবুর ফোনে। অরিন্দমবাবুও ভদ্রলোকটিকে অনেকবার কল করেছেন। হরিদাস, আপনার ব্যবস্থা আমি পরে করছি। আপনি এখন যেতে পারেন। কেসটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না। ভাতের টুকরোটাই হচ্ছে রহস্যের শেষ সাক্ষী। হরিদাসের ওপর একটু নজর রাখতে হবে দেখছি। কলকাতা পুলিশের সদর দপ্তরের ক্রাইম ব্রাঞ্চ অফিসে বসে আছে ডিটেকটিভ ঋত্বিক চৌধুরী। তার সামনে বড় টেবিলের ওপর ছড়িয়ে আছে ফাইল, রিপোর্ট আর কয়েকটা ছবি। একটা ছবিতে অরিন্দম সেনের মৃতদেহ, অনেকটা ছবিতে ডাইনিং টেবিলের সেই প্লট যার মাঝে পড়ে আছে একটা মাত্র ভাতের দানা। ঋত্বিক অনেকক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়ে দেখে। তখন তার সহকারী অফিসার সুব্রত এসে বলে, স্যার, ওই হরিদাসকে লকআপে রাখা হয়েছে। ঋত্বিক ধীরে ধীরে মাথা তুলল। সে কিছু বলেছে? একটাই কথা বলছে, সে নির্দোষ। প্রায় সব খুনই প্রথমে একই কথা বলে। তারপর আবার ছবিটার দিকে তাকালো। কিন্তু এই কেসে কিছু একটা ঠিক মিলছে না, বুঝলে? সুব্রত, তুমি একটা কাজ করো, গাড়ি বের করো, আমাদের এখনই একবার ঋষভ সেনের বাড়ি যেতে হবে। হ্যাঁ স্যার, চলুন। ইন্সপেক্টররা ঋষভ সেনের বাড়িতে যায়। বাড়িটা এখন আর আগের মতো শান্ত নয়, সবাই আতঙ্কে। বড় লিভিং রুমে বসে আছে ঋষভ সেন। ঋত্বিক চৌধুরী ঘরে প্রবেশ করতেই, আসুন আসুন অফিসার, বসুন এখানে, চা জল খাবার নিয়ে আসছি। না না, সেসবের প্রয়োজন নেই। আমরা এসছি একটা অন্য দরকারে। কি হয়েছে স্যার? খুনি কি ধরা পড়েছে? না, তবে আশা করি কিছুদিনের মধ্যেই ধরে ফেলব। আমাকে একটি ঘটনা বারবার খটকার মধ্যে ফেলছে। কি? আপনার বাবা অর্থাৎ মিস্টার অরিন্দম সেনের মৃত্যুর 1 সপ্তাহ আগে ওনাকে মৃণাল নামে এক ভদ্রলোক প্রায় 23 বার কল করেছিলেন। এই মৃণাল কে? কি সম্পর্ক ওনার সাথে? ও, মৃণাল জেঠু আমার বাবার ব্যবসায়িক পার্টনার এবং আমার বাবার ছোটবেলার বন্ধু হয়। আচ্ছা, এই মৃণাল সম্পর্কিত আরও কিছু তথ্য বলুন তো। আসলে মৃণাল জেঠুর পুরো নাম হলো মৃণাল দাস। তিনি আমার বাবা অরিন্দম সেনের ব্যবসায়িক পার্টনার। তার নিজস্ব একটা ব্যবসাও আছে। আমাদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, সেই জন্য তিনি বিভিন্ন প্রজেক্টের কাজে প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। আর তাছাড়া বাবার সাথে কিছু অশান্তি চলছিল কয়েকদিন ধরে। কীরকম অশান্তি, খুলে বলুন। স্যার, আমি তো গভীরভাবে কিছু জানি না, তবে বাবা আর মৃণাল জেঠুর কথাবার্তার মধ্যে জানতে পারি যে মৃণাল জেঠু আমাদের কোম্পানি থেকে অনেক টাকা লোন নিয়ে কোনো কালো ব্যবসা শুরু করে। 2 বছর হয়ে গেল কিন্তু টাকা ফেরত দেয়নি। কালো ব্যবসা? কি কালো ব্যবসা করতেন উনি? স্যার, আমি তো এইটুকুই জানি, কালো ব্যবসা করতেন। আচ্ছা, ওনার বাড়ির অ্যাড্রেসটা একবার দিন তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। ঋষভ তৎক্ষণাৎ তার বাবার ঘর থেকে একটা ডায়েরি নিয়ে মৃণালের বাড়ির অ্যাড্রেস দিল। সুব্রত, কুণাল, গাড়িতে বসো, আমরা এখনই মৃণাল দাসের বাড়ি যাব। চলুন স্যার।
আমার তিনজনের ওপর ভীষণ খটকা লাগছে। প্রথমত অরিন্দম সেনের ছেলে ঋষভ, যে বাবার উপর চটে গিয়ে ডাইনিং রুমে এসে ভাত খায়নি। দ্বিতীয়ত অরিন্দমের বাড়ির পুরনো কাজের লোক হরিদাস, যে ঘটনার সময় বাড়িতেই ছিল। এবং তৃতীয় ব্যক্তি হলেন অরিন্দমের ব্যবসায়িক পার্টনার মৃণাল, যার সাথে বড় আর্থিক ঝামেলা চলছিল। এসব কথা আলোচনা করতে করতেই মৃণাল সেনের বাড়ি হাজির হলো। বড় লিভিং রুমে বসে আছে মৃণাল, সিগারেটের ধোঁয়া ছড়িয়ে আছে। ঋত্বিক ঢুকতেই মৃণাল বলল, স্যার, খুনি কি ধরা পড়েছে? যদি ধরা পড়ে যেন তার উপযুক্ত শাস্তি হয়। আপনি খুব নিশ্চিত মনে হচ্ছে। আপনি কি বলতে চাইছেন? আচ্ছা, এসব কথা পরে হবে। এবার বলুন, অরিন্দম সেনের সাথে আপনার কি সম্পর্ক? স্যার, অরিন্দম সেনের কোম্পানিতে কাজ করি মাত্র, কিন্তু উনি আর আমি আসলে খুব ভালো বন্ধু। আপনাদের মধ্যে কোনো ঝামেলা বা শত্রুতা ছিল কি? হ্যাঁ, ওই দুজনের মধ্যে একটু ঝামেলা ছিল। কি নিয়ে? স্যার, কিছু টাকা আমার চিকিৎসার কারণে ব্যবসা থেকে নিয়ে। মৃণালের কথা শেষ না হতেই ঋত্বিক চৌধুরী বলল, আর সেই টাকা দিয়ে চিকিৎসা না করে কালো ব্যবসা করতেন, তাই তো মৃণালবাবু? না স্যার, এটা পুরো মিথ্যে। আমি আমার চিকিৎসাই করিয়েছি। আর লাভ নেই মিথ্যে কথা বলে। চা বিস্কুট খেতে না চাইলে সত্যিটা বলে দিন। হ্যাঁ স্যার, আমি অরিন্দমের থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু আমার কালো ব্যবসার জন্য। কি কালো ব্যবসা? স্যার, এটা এক ধরনের বিষের ব্যবসা, যে বিষ এই দেশে পাওয়া যায় না। তাহলে এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে খুনটা আপনিই করেছেন। অরিন্দমবাবু টাকার জন্য আপনাকে অপমান করত, প্রায় ঝগড়া হতো আপনাদের মধ্যে, তাই তো? না স্যার, বিশ্বাস করুন, আমি কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানি না। সুব্রত, ওনাকে ইন্টারোগেশন রুমে নিয়ে চলো, এর ব্যবস্থা আমি করছি। ইন্টারোগেশন নিয়ে গিয়ে মৃণালকে প্রচুর মারা হয়। তাও তার মুখ থেকে একটা কথা, আমি খুনি নই। সেদিন সন্ধ্যায় ঋত্বিক নিজের বাড়িতে বসে কেসটা নিয়ে ভাবছে। তার সামনে একটা নোটবুক, সে লিখছে প্রশ্নগুলো। অরিন্দম ডিনার করছিলেন কার সাথে? খাবার গেল কোথায়? বিষ এলো কোথা থেকে? তারপর সে আবার লিখল, হরিদাস 10 বছর কাজ করছে। কেউ এতদিন বিশ্বস্ত থেকে হঠাৎ খুনি হয়ে যায় না, তাহলে কি মৃণালবাবু করেছেন? ইচ্ছে করে সেই রাতে ক্যামেরা বন্ধ করে দিয়ে খাবারে বিষ মিশিয়েছে? না, তা তো হয় না। তাহলে তো হরিদাস মৃণালবাবুকে বাড়ির ভেতরে ঢুকতে দেখবে, আর ঢোকার সময় তো ক্যামেরার ফুটেজে তাকে দেখা যাবে। তাহলে বাড়ির কি কেউ কাজটা করেছে? পরদিন সকালে সুব্রত দৌড়ে এসে বলল, স্যার স্যার, একটা বড় খবর। কি হয়েছে? ঋত্বিক তাকালো। স্যার, গতকাল রাতে মৃণাল দাস শহর ছাড়ার চেষ্টা করেছিল। ঋত্বিকের চোখ বড় হয়ে গেল। এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়। কি? তাহলে হয়তো সে সত্যিই খুনি। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল হরিদাসের কথা। তিনি রাতে মিস্টার সেনকে খাবার দিয়ে বাড়ি চলে যায়, আর মিস্টার সেন তার ছেলের জন্য অপেক্ষা করছিল। তারপর সিসিটিভি বন্ধ হয়ে যায়। ঋত্বিকের মনে একটা অদ্ভুত সন্দেহ জন্মালো। এই কেসে এখনো একটা বড় মিথ্যে লুকিয়ে আছে, আর সেই মিথ্যেটা বলছে সবচেয়ে নিরীহ মানুষটা, হরিদাস। কলকাতা এয়ারপোর্টের ভোরটা সবসময় ব্যস্ত থাকে। মানুষের ভিড়, ঘোষণা, ট্রলি আর সুটকেসের শব্দে চারদিক গমগম করছে। কিন্তু সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে কয়েকজন পুলিশ অফিসার। তাদের মাঝখানে একজন মানুষ, মৃণাল দত্ত। তার মুখে ঘাম, চোখে অস্থিরতা। ঠিক তখনই এয়ারপোর্টে পৌঁছলো ডিটেকটিভ ঋত্বিক চৌধুরী। সে ধীরে ধীরে এগিয়ে এলো। মৃণাল তাকে দেখে তৎক্ষণাৎ বলল, না স্যার, আমি পালাচ্ছিলাম না। তাহলে কোথায় যাচ্ছিলেন? না, আমি ব্যবসার কাজে সিঙ্গাপুর যাচ্ছিলাম। খুব অদ্ভুত শোভন। মৃণাল কিছু বলল না। মৃণালকে আবার থানায় নিয়ে আসা হয়।
ইন্টারোগেশন রুমে বসে আছে সে। আপনি সহজ ছাড়ার চেষ্টা করছিলেন। আপনার আর অরিন্দমের মধ্যে বড় আর্থিক ঝামেলা চলছিল। সব কিছু কিন্তু আপনার দিকেই ইঙ্গিত করছে। না, আমি তাকে মারিনি। তাহলে পালাচ্ছিলেন কেন? মৃণাল কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, কারণ আমি জানি যে পুলিশ আমাকেই ফাঁসাবে। ফাঁসাবে? আসলে অরিন্দমের অনেক শত্রু ছিল, কিন্তু এখন সবাই আমার দিকেই তাকাচ্ছে। তাহলে খুনিকে? আমি জানি না। ঋত্বিক থানার বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালো। সুব্রত পাশে এসে দাঁড়ালো। স্যার, সব প্রমাণ তো মৃণালের দিকেই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস এখনো মাথায় ঘুরছে। কি? ডাইনিং টেবিল, খাবারটা গেল কোথায়? যদি মৃণালি বিষ মেশায় তাহলে সেই কেন খাবার সরাবে? কাকে দিয়েই বা কাজটা করাবে? প্রমাণ লুকাতে? না, খুনি সাধারণত ঘটনাস্থল থেকে পালায়, এত সময় নিয়ে সাজায় না। তার চোখে আবার সেই সন্দেহের ছায়া ফিরে এলো। সেই সন্ধ্যায় ঋত্বিক আবার সেন বাড়ি যায়। বাড়িটা এখন প্রায় অন্ধকার, বৃষ্টি পড়ছে। দরজা খুলে দিল হরিদাস। এসো বাবু। ঋত্বিক ভেতরে ঢুকলো। লিভিং রুমে বসে আছে দুজন। হরিদাস, আপনি কতদিন ধরে অরিন্দমবাবুকে চেনেন? ছোটবেলা থেকে বাবু। আপনি কি তাকে নিজের পরিবারের মতো মনে করতেন? হরিদাস মাথা নাড়ল। হ্যাঁ। তাহলে একটা কথা বলুন, আপনি কি নিশ্চিত সেদিন রাতে কেউ বাড়িতে আসেনি? হরিদাস একটু থমকে গেল। না বাবু, কেউ আসেনি। ঋষভবাবু তো এসেছিল। হরিদাস চমকে উঠল। ও ও তো একটু এসেছিল। ঋত্বিক লক্ষ্য করল হরিদাসের চোখে হঠাৎ ভয় ফুটে উঠেছে। ঋত্বিক এবার রান্নাঘরে যায়। সে ধীরে ধীরে চারপাশ দেখে, সিঙ্ক, প্লেট, হাঁড়ি। হঠাৎ তার চোখে পড়ে ডাস্টবিন। সে সেটা খুলে দেখে, ভেতরে কিছু শুকনো ভাত আর মাছের কাঁটা। ঋত্বিক কয়েক সেকেন্ড চুপ করে থাকে। খাবার তো ছিল, তাহলে প্লেটে নেই কেন? তার মাথায় হঠাৎ একটা ভয়ঙ্কর চিন্তা আসে। খাবার কেউ ইচ্ছা করেই সরিয়েছে। ঋত্বিক আবার হরিদাসের সামনে ফিরে আসে। একটা কথা বলুন তো, অরিন্দমবাবু কি পুরো খাবারটা খেয়েছিলেন? হ্যাঁ বাবু, মনে হয়। মনে হয়? হ্যাঁ, কিন্তু আমি তো খাবার দিয়েই আমি নিজের বাড়িতে চলে গেছিলাম। ঋত্বিক টেবিলের ওপর একটা ছবি রাখলো, ডাস্টবিনের ছবি, ভাত আর মাছের কাঁটা। হরিদাসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। যদি তিনি সব খেয়ে ফেলেন তাহলে এগুলো ডাস্টবিনে এলো কোথা থেকে? হরিদাস কিছু বলল না, তার কপালে ঘাম। ঋত্বিক এবার সামনে ঝুঁকল। আপনি মিথ্যে বলছেন হরিদাস। কিসের ভয় আপনার? আপনি কি কিছু লুকোচ্ছেন? হরিদাস মাথা নিচু করে বসে রইল। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি, যেন বহু বছরে জমে থাকা কোনো রহস্য। ঋত্বিক বুঝতে পারছে এই মানুষটা শুধু সাধারণ কাজের লোক নয়, তার ভেতরে লুকিয়ে আছে খুব বড় একটা কিছু। ঋত্বিক তখনও জানতো না এই কেসের সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে আছে হরিদাসের অতীতের ভেতরে। সুব্রত ঘরে ঢুকল। স্যার, আপনি যেটা বলেছিলেন হরিদাসের ব্যাকগ্রাউন্ড চেক করেছে। কি পেয়েছো? স্যার, খুবই অদ্ভুত ব্যাপার। হরিদাসের যে কোনো স্পষ্ট রেকর্ড নেই। মানে তার কোনো জন্মসাল নেই, পুরনো কোনো ঠিকানা নেই? হঠাৎ করেই সে 10 বছর আগে অরিন্দম সেনের বাড়িতে কাজ শুরু করে? ঋত্বিক আবার পুরনো ফাইল ঘাঁটতে শুরু করলো। অরিন্দম সেনের ব্যক্তিগত জীবন, তার ব্যবসা, তার পুরনো সম্পর্ক। হঠাৎ একটা নাম তার চোখে পড়ল, মীরা। ফাইল অনুযায়ী প্রায় 30 বছর আগে অরিন্দমের সাথে এক মহিলার সম্পর্ক ছিল। মহিলার নাম মীরা। কিছুদিন পর সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ নাকি সরিয়ে দেওয়া হয়েছিল?
পরদিন সকালে ঋত্বিক শহরের এক পুরনো এলাকায় যায়, একটা ভাঙা বাড়ি। তিনি মীরার পুরনো প্রতিবেশী। আপনি মীরা নামে কাউকে চিনতেন? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, চিনতাম। ও খুব ভালো মেয়ে ছিল। তার কি কোনো পরিবার ছিল? একটা ছেলে ছিল। ঋত্বিকের চোখ বড় হয়ে গেল। ছেলে? হ্যাঁ, ছোট ছিল তখন। তার বাবার নাম? সবাই জানতো ছেলেটার বাবা অরিন্দম সেন। ঋত্বিকের মাথায় সব কিছু ঘুরছে। মীরা তার ছেলে হঠাৎ নিখোঁজ। আর 10 বছর আগে হরিদাস এসে হঠাৎ কাজ শুরু করে? না, এটা কাকতালীয় না। সেই সন্ধ্যায় ঋত্বিক আবার সেন বাড়িতে যায়। বৃষ্টি পড়ছে, বাড়িটা অন্ধকার। হরিদাস একা বসে আছে। ঋত্বিক তার সামনে এসে দাঁড়ালো। হরিদাস, আপনার আসল নাম কি? ঘরে নীরবতা। হরিদাসের চোখ কাঁপছে। আমি বুঝতে পারছি আপনি কে। হরিদাস চুপ। আপনি অরিন্দম সেনের ছেলে, তাই তো? এই কথাটা শুনে হরিদাস স্থির হয়ে গেল। তার চোখে জল চলে এলো। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর হরিদাস ধীরে ধীরে বলল, অনেক দেরি করে ফেলেছেন বাবু। ঋত্বিক চুপচাপ দাঁড়িয়ে। হরিদাস এসে উঠল, একটা ভয়ঙ্কর তিক্ত হাসি। হ্যাঁ, আমি তার ছেলে, কিন্তু তিনি কখনো আমাকে স্বীকার করেননি। আমার মা মীরা, তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন, কিন্তু অরিন্দম বাবু তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর? তারপর ওই অরিন্দম সেন অন্য একজন মহিলাকে বিয়ে করে। আমার মা আর অরিন্দম সেনের সম্পর্কের কথা যাতে কেউ জানতে না পারে, তাই আমার মাকে অরিন্দম সেন লোক পাঠিয়ে মেরে ফেলে আর আমাকে একটা অনাথ আশ্রমে দিয়ে আসে। প্রতিশোধের আগুনে আমি সারাদিন সারা রাত জ্বলতে থাকি। একদিন রাতে পরিকল্পনা করে আশ্রম থেকে পালিয়ে যাই, আর আমি রাস্তায় বড় হই। ঘরে ভারী নীরবতা। হরিদাস আবার বলতে শুরু করলো, একদিন আমি বাড়িতে আসি কাজের লোক হয়ে। সে আমাকে চিনতে পারেনি। আমি তার সামনে দাঁড়িয়ে থেকেও অচেনা ছিলাম। ঋত্বিক গভীরভাবে শুনছে। 10 বছর ধরে আমি বাড়িতে ছিলাম, তার ছায়ার মতো। তার সব সুখ দেখেছি আর নিজের কষ্ট লুকিয়েছি, কিন্তু প্রতিদিন মনে হতো আমি কে। তাহলে আপনি তাকে খুন করেছেন? ঘরে নীরবতা, বাইরে বজ্রপাত। হরিদাস ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে আর কোনো ভয় নেই, শুধুই শান্তি। হ্যাঁ, সেদিন রাতে আমি নিজে হাতে খাবার বানাই, তাতে সে বিষ মিশিয়ে দিই। সে খেয়েছিল বিশ্বাস করে, যেমন আমি এত বছর থেকে বিশ্বাস করেছিলাম। ঋত্বিক চুপ। কিন্তু আমি শুধু তাকে মারতে চাইনি, আমি চেয়েছিলাম তার পরিবার ধ্বংস হোক। ঋত্বিক চোখ সরু করল। তাই আপনি ঋষভকে ফাঁসাতে চেয়েছিলেন? হরিদাস মাথা নাড়ল। হ্যাঁ, আমি জানতাম সে সেদিন অরিন্দম সেনের সাথে গাড়ি নিয়ে ঝগড়া করেছিল, তাই আমি সব খাবার সরিয়ে শুধু একটা ভাতের দানা রেখে দিই, যাতে তদন্ত ভুল পথে যায়। সবকিছু বলুন শুরু থেকে। হরিদাস জানলার দিকে তাকিয়ে রইল। বৃষ্টির ফোঁটা কাছে আছড়ে পড়ছে। সেদিন রাতটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু আমার জন্য সেটা ছিল শেষ দিন। ডাইনিং টেবিল সাজানো, অরিন্দম সেন চেয়ারে বসে আছে। আমাকে বলে, হরিদাস, খাবার দাও। আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি, ভাত, ডাল, মাছ, কিন্তু ভাতের ভেতরে মিশে আছে সে অদৃশ্য বিরল বিষ। আমি টেবিলে খাবার রাখি,
অরিন্দম বাবু খেতে শুরু করে। আমি জিজ্ঞাসা করি, আজকে কেউ আসবে? অরিন্দম সেন বলে, হ্যাঁ, ঋষভের জন্য অপেক্ষা করছি। ও কি গাড়ি কিনবে তাই নিয়ে ঝামেলা করে খেতে আসছে না। তখন আমি মনে মনে স্থির করলাম, আজ সব শেষ হবে। আমি খাবারে বিষ মিশিয়ে চলে যাই, কিন্তু বাড়ি যাই না, পেছনের দরজা দিয়ে আবার বাড়িতেই ঢুকি। কিছুক্ষণ পর অরিন্দম সেনের হাত থেমে যায়, চামচ মেঝেতে পড়ে, তার শরীর কাঁপতে থাকে। হরিদাস, সে কষ্ট করে বলে। আমি ধীরে তার সামনে এসে দাঁড়াই। তার চোখে কোনো অনুভূতি নেই, শুধু ঠান্ডা শূন্যতা। আমি বাবু বলে ডাকলাম, আপনি কি আমাকে চিনতে পারেন? অরিন্দম অবাক হয়ে তাকায়, কিন্তু কিছু বলার আগেই তার শরীর মেঝেতে লুটিয়ে পড়ে। সব শেষ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর ধীরে ধীরে কাজ শুরু করি। আমি টেবিল থেকে সব খাবার সরিয়ে ফেলি, প্লেট পরিষ্কার করি, কিন্তু ইচ্ছা করে একটা ভাতের দানা রেখে দিই। তার উপর সেই কালো দাগ, একটা ইঙ্গিত, একটা ফাঁদ। ঋত্বিক চুপচাপ সব শুনছিল। তারপর 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 আমি অপেক্ষা করছিলাম, যেন সব দোষ যায় ঋষভের ওপর। আপনি শুধু খুন করেননি, আপনি পুরো পরিবারটাকে ভাঙতে চেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। সুব্রত, কুণাল আর আরও কয়েকজন অফিসার ঘরে ঢুকল। স্যার, ওকে নিয়ে যাও। দুজন পুলিশ এগিয়ে এসে হরিদাসকে হাতকড়া পরায়, কিন্তু হরিদাস কোনো প্রতিরোধ করে না। সে শান্ত, অদ্ভুতভাবে শান্ত। হরিদাস দরজার দিকে হাঁটছে। হঠাৎ থেমে যায় সে, ধীরে মাথা ঘুরিয়ে ঋত্বিকের দিকে তাকায়। তার চোখে অদ্ভুত একটা হাসি। ডিটেকটিভ বাবু, আজ আমি ধরা পড়েছি। একটু থামে। বাইরে বজ্রপাত। কিন্তু সেন পরিবার আজ থেকেই শেষ। ঘরে হঠাৎ ঠান্ডা নেমে আসে। হরিদাসকে নিয়ে যাওয়া হয়। দরজা বন্ধ, সব শান্ত, কিন্তু ঋত্বিক স্থির হয়ে দাঁড়িয়ে। তার মাথায় ঘুরছে সেই কথাটা, আজ থেকেই শেষ। ঋত্বিক ধীরে ধীরে বাড়ির ভেতরে হাঁটতে শুরু করলো। লিভিং রুম, সিঁড়ি, স্টাডি রুম, সব কিছু যেন নতুন করে দেখছে। হঠাৎ তার চোখে পড়ে একটা পুরনো আলমারি। সে সেটা খোলে। ভেতরে পুরনো ফাইল, ছবি। একটা ছবি বেরিয়ে আসে, অরিন্দম আর তার পাশে একজন মহিলা, মীরা। ঋত্বিক ছবিটার দিকে তাকিয়ে থাকে। তারপর সে আর একটা খাম খুঁজে পায়। খামের ওপর লেখা প্রাইভেট। সে খামটা খোলে। ভেতরে কিছু কাগজ, ব্যাংক ট্রানজ্যাকশন, গোপন অ্যাকাউন্ট, আর কিছু নাম, যারা এখনো বেঁচে আছে, প্রভাবশালী মানুষ, অন্ধকার জগতের সাথে জড়িত। ঋত্বিকের চোখ বড় হয়ে যায়। এই পরিবার শুধু একটা খুনের গল্প না, এর পেছনে আরো অনেক কিছু আছে। বাইরে বৃষ্টি পড়ছে। ভেতরে লুকিয়ে আছে আরো অনেক গোপন সত্য, আর হয়তো আরো অনেক অপরাধ। দূরে পুলিশ ভ্যান চলে যাচ্ছে। তার ভেতরে বসে হরিদাস, তার ঠোঁটে হালকা হাসি। সে জানলার বাইরে তাকিয়ে ফিসফিস করে, এটা তো শুধু শুরু। শুনছিলেন শেষ সাক্ষী। গল্প রচনায় সুনি, গল্প পাঠে মধুবন্তী ব্যানার্জি,
ডিটেকটিভ ঋত্বিক চৌধুরীর ভূমিকায় আমি শক্তি, সুব্রতর ভূমিকায় স্বাগত, কুণালের ভূমিকায় শ্রামান, ঋষভ সেনের ভূমিকায় সুরিদ, হরিদাসের ভূমিকায় রোহিত, বৃদ্ধর ভূমিকায় শ্রী বিজয় কুমার বসু, মৃণাল দাসের ভূমিকায় শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায়, সাউন্ড ডিজাইন ও এডিটে আমি সৌপ্তিক, পর্ব পরিচালনায় সৈমি ও আমি সৌপ্তিক, পোস্টার ডিজাইনে স্বাগত। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই।